এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো একদিকে শশী পাঁজার সাংবাদিক বৈঠকে, অন্যদিকে শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকেও। শ্রমিক ভট্টাচার্য যিনি বিজেপি নবনির্বাচিত সভাপতি, তিনিও একটি প্রতিনিধি দলে গিয়েছিলেন। তার জন্য শুভেন্দু অধিকারী যে কথা বলছেন তা তো শ্রমিক বাবুরা যে কাজ করেছেন তারই বিরুদ্ধাচরণ করছেন। সেটাই আমাদের বক্তব্য। কোনো অংশে দলের উঠে যাওয়ার চেষ্টা করছেন, আপনারা কি মনে করেন? দলের উঠে বিজেপির উঠে যাওয়ার চেষ্টা করছেন? দেখুন, এটা তো আপনাকে তাকে প্রশ্ন করতে হবে। আমরা বলছি যে বাংলার পর্যটকদের আপনি এই ফরমান দিতে পারেন না, এই ফরমানটা গ্রহণযোগ্য নয়, এইটাই আমাদের বলা। এবং গতকালকে ওমর আব্দুল্লাহ আসাতে তার এত কি অ্যালার্জি হয়েছে আমি ঠিক জানি না। ওমর আব্দুল্লাহ মাননীয় মুখ্যমন্ত্রী এলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আদরে তাকে সম্মান জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো যে হ্যাঁ, উই স্ট্যান্ড বাই কাশ্মীর এবং আপনার পুনরায় আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসুন। এটা বড় একটা মেসেজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। ফলে লিডার অফ দি অপোজিশন তার বিজেপি পার্টিকে কনসাল্ট করে বলেছেন কি কথা, কেন্দ্র সরকারের নির্দেশে বলেছেন, কার নির্দেশে বলেছেন, নিজে বলেছেন, তার দায়িত্ব তাকে নিতে হবে। এবং সেই প্রশ্ন আপনারা নবনির্বাচিত সভাপতি ভারতীয় জনতা পার্টি বাংলায় যিনি হয়েছেন তাকে জিজ্ঞেস করতে পারেন। শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যে আক্রান্ত হিন্দুরা হিন্দুদেরই ধরপাকড়, ধৃতদের আইনি সহায়তার আশ্বাস দিয়ে বিরোধী দলনেতা বলছেন যে যাদেরকে জামিনে মুক্তি করছে তাদেরকে আইনি সহায়তা দেবেন এবং বলছেন যে অনুব্রতর কিছুই করতে পারেননি পুলিশ, পুলিশ হেফাজতে ধৃতদের উপর শারীরিক নির্যাতন হয়েছে অভিযোগ করে। তৃণমূলের মতো একটা নোংরা রাজনৈতিক দল, পারিবারিক পার্টি, তাদের কালচার এটা। নির্বাচনের প্রাক্কালে নয়, যারা অভারতীয় তাদের ভারতীয় ভোটার লিস্টে নাম রাখা উচিত নয়। এবং পশ্চিমবঙ্গে মমতা খালা 540 কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বিএসএফ কে বেড়া দেওয়ার জন্য। গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে, মুসলিম রোহিঙ্গা, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে। এবং ডেমোগ্রাফি যেভাবে জাম্প করেছে, পশ্চিমবঙ্গে 16 থেকে 21 পর্যন্ত, আমি আপনাকে ফিগার দিয়ে দেবো, এভাবে ডেমোগ্রাফি মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না। প্রথমত যে অক্টোবরের আগে বিজেপি কাশ্মীরকে ভালো বলছিল, কারণ হচ্ছে বিজেপি সরকার ছিল। দ্বিতীয়ত তিনি বলেছেন যে শুধুমাত্র কাশ্মীর সরকার নয়, কেন্দ্রীয় সরকারের নেতারাও বারবার সেখানে গিয়ে পৌঁছে মানুষকে কনভিন্স করছেন সারা বিশ্ব থেকে মানুষ যাতে কাশ্মীরে আসেন। তাহলে সেইটা একটা পয়েন্ট। আর এদিকে এই রাজ্যের বিরোধী দলনেতা সেখানে যেতে বারণ করেছেন, যেটা আপনি অভিযোগ করছেন। দুটো কি মানে একবারই পরস্পরের বিরোধী কথা, যেটা যখন কেন্দ্রীয় সরকারের যে রুলিং পার্টি দুরকম কথা যদি বলে। এবং সবচেয়ে নিশ্চয়ই ওমর আব্দুল্লাহর কষ্টটা হচ্ছে যে আজ অব্দি বুঝতে পারলাম না যে কি করে তারা অনুপ্রবেশ করলেন, উগ্রপন্থীরা এলেন ভিতরে, পহেলগাঁও 200 কিলোমিটার ঢুকলেন, যেখানে পর্যটকরা ছিলেন তাদেরকে গুলি করে বেরিয়েও গেলেন। কিন্তু আজ অব্দি কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে আলোচনাটা দূরের কথা, কোনো জবাবও পাওয়া যায়নি। আমরা তো তার পরবর্তী এটা বলছি যে কাশ্মীরকে পুনরায় তার স্বাভাবিক ছন্দে ফিরতে হবে। এটা তো আসছে, নিশ্চয়ই গুরুত্ব সহকারে আসছে, কিন্তু তার আগে প্রশ্নটা এখনো তার উত্তর পায়নি ভারতবর্ষের মানুষ। যদি কেন্দ্রের তরফে যারা ক্রিমিনাল, যারা 26 জনকে মেরেছে, তাদের বিষয়ে এখনো পর্যন্ত কোন রকম মন্তব্য করা হচ্ছে না। তারা কোথায় আছে, কি ব্যাপার, তারা ইন্ডিয়ায় রয়েছে না বাইরে রয়েছে, তাদের কি সিচুয়েশন, এই অবস্থা। কিন্তু ওমর আব্দুল্লাহ কালকে কলকাতায় এলেন এবং কলকাতায় এসে তিনি বললেন যে তিনি আশা রাখেন কিছু সময় হয়তো লাগবে, তারা সকলে অ্যারেস্ট হবে। একেবারে মানে আপনি দেখুন, টিআরএফ বলে কি একটা সংগঠন, সে বলেও দিল যে আমরাই করেছি। তারপর তারা নিজেরাই 4টে ছবিও ছেড়ে দিয়েছে। আজ অব্দি বোঝা যাচ্ছে না এই 4টে ছবি যারা ছিলেন তাদেরকে কি অপারেশনের মাধ্যমে মেরে ফেলা হয়েছে, তারা কি মৃত, তারা কি জীবিত,
আজ বোধহয় 80 দিন 81 দিন হতে চললো, প্রতিদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এই প্রশ্ন করছেন যে এই প্রশ্নের জবাবটা আসবে কবে, যেখানে আমাদের ভারতীয় ইন্টেলিজেন্সটা কেন ফেল হলো, কেন কেন্দ্র সরকার এইটার দায়িত্ব নিচ্ছে না, এই প্রশ্ন প্রতিদিন চলছে। যত দেখি পার্লামেন্টটা খুললে তারা তো যদি জবাব দেন, কিন্তু এটা তো সত্যি যে ওমর আব্দুল্লাহ নিশ্চয়ই একজন দায়িত্বে যখন একটা রাজ্য সরকার হিসেবে থাকেন কিংবা মুখ্যমন্ত্রী থাকেন, তখন সে দায়িত্ব নিয়ে তিনি বলছেন যে ঠিক আছে আমরা অপেক্ষায় রইলাম, কিন্তু এই 4 জন যারা এই ঘটনাটা করেছিল কিংবা আরো যারা মাথায় ছিলেন তারা যেন শাস্তি তারা পাবেন, সেই আশাটা তো বেঁধে রেখেছেন। ওড়িশা সরকার দুজন বলুন, এই উত্তরটা আমাকে আগে দিতে হবে। 2024 সাল পর্যন্ত ওই রুট দিয়ে তাজিয়া গেছে হ্যাঁ কিনা, এবছর অ্যালাউ করলো। তাই দুটো সম্প্রদায়ের কোন গল্প নেই। হিন্দু মন্দির আক্রান্ত হয়েছে, হিন্দু আক্রান্ত হয়েছে, আর আক্রান্ত লোকেদের আপনি গ্রেফতার করেছেন। আপনি আক্রমণকারী আর আক্রান্তদের এক পংক্তিতে ফেলতে পারেন না। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে গিয়েও রাজ্য সরকার এসএসসি নিয়ে কানমোলা, চিহ্নিত দাবিদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। মমতা ব্যানার্জির কান নেই, কান মুলবে কোথায়? যার এক কান কাটা থাকে রাস্তার সাইড দিয়ে যায়, যার দোকান কাটা থাকে রাস্তার মাঝখান দিয়ে যায়। মমতা ব্যানার্জি আমার কাছে যেদিন হেরেছেন, তারপরে জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো কান সেদিন থেকেই নেই। অর্থাৎ কান মূলার কোনো ব্যাপার নেই। আপনি বলতে পারেন যে নবান্ন একটা থাপ্পড় খেয়েছে, বিকাশ ভবন আরেকটা জোরে থাপ্পড় খেয়েছে। এসএসসি দাবিদের প্রতি এত সহানুভূতিশীল কেন রাজ্য সরকার? তৃণমূল কংগ্রেসের নেতার আত্মীয় স্বজনরা আছে, আর ভাইপো কয়েকশো কোটি টাকা তুলেছে। কালীঘাটের কাকু, পার্থ চ্যাটার্জি, কুন্তল, শান্তনু, অয়নশীল, এরকম বহু এজেন্টদের দ্বারা, অসংখ্য এজেন্টের দ্বারা তারা টাকা তুলেছে, এবং সেটা ভাইপো কেস। আর ভাইপোর অর্থে দিদি ভোটে লড়েন, মানে পিসি ভোটে লড়েন। ভাইপো যদি চোর হয়, পিসি হচ্ছে ডাকাত। নন্দীগ্রামে 10 কোটি টাকা আমার বিরুদ্ধে ভোটে খরচ করেছেন। নিশ্চয়ই সৎ মমতা খরচ করতে পারেননি, চোর মমতাই খরচ করেছে।